হ্যাঁ, বলছি ওই কালকে বলছিলেন একবার মনে করে দিতে, ওই অ্যাক্টিভ আর্ট প্রেশার আর প্যাসিভ আর্ট প্রেশারের মধ্যে না, কোনটার ভ্যালু বেশি এবং ওটা আমি কেন? ক্লাস করাবো, এটা হ্যাঁ, একটু। এটা আমি ওই রিটেনিং ওয়ালের আমি ক্লাস করাবো। এটা তো যদি আমি এই ক্লাসে বলি, ওটা বলতে আমার 1 ঘন্টা সময় লাগবে, তা আমি তাহলে মক ইন্টারভিউ কখন নেবো, তাই না? এই জন্য আমি এই ক্লাসটা মানে এই সেট অফ মক ইন্টারভিউ নিয়ে পরপর 4-5টা ক্লাস করাবো, তারপরে আমি আবার মক ইন্টারভিউ নেবো। ঠিক আছে, কিছু সাবজেক্ট পড়াতে হবে, ওটা বলতেই অনেকটা সময় লাগবে। তুমিও বলেছিলে আরেকটা তোমার ওই আরও এটা আছে, অনেকেই সমস্যা আছে, অনেকেরই সমস্যা আছে এই জায়গাটা নিয়ে। আরে নেটটা কেটে গেল তো। আজকে নেটের একটু সমস্যা দিচ্ছে আমার এখানে, ইন্টারনেটটা মাঝে মাঝেই ড্রপ করে যাচ্ছে। চলো তাহলে মক ইন্টারভিউ শুরু করি, ঠিক আছে? 5 মিনিট পরে শুরু করছি, আগে জয়েন করে যাক সবাই। বোঝা গেছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট যেটা বোঝালাম? হ্যাঁ স্যার, হ্যাঁ বোঝা দাদা, যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, আমি টেস্ট এটুকুন বলতে পারি, সিভিল ইঞ্জিনিয়ারিং টেস্ট তোমাদের অনলাইনে ক্লাস করিয়ে যেভাবে করাতে পারবো, ঠিক আছে, আমি ভারতবর্ষে কেউ করাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এবং এত বড় কথা বললাম কারণ কেউ কোনোদিনও করেনি। আর বিশেষ করে ফ্লুইড মেকানিক্স অনেকেরই সমস্যা থাকে যে ফ্লুইড মেকানিক্স খুব কঠিন সাবজেক্ট। ফ্লুইড মেকানিক্সের যদি প্র্যাকটিক্যালি টেস্ট না করলে কিছু বুঝতেই পারবে না। তোমার টাইপ অফ ফ্লুইড যেটা রয়েছে, বিভিন্ন টাইপ অফ ফ্লুইড, ডাইলেটেন্ট ফ্লুইড কি, রিওপ্যাটিক ফ্লুইড কি, যেই সেই লিস্টগুলো, সেগুলো প্রত্যেকটা ডিফারেন্ট টেস্ট রয়েছে। টেস্ট না করলে এগুলো বোঝা যায় না। এবং সমস্যা হচ্ছে যে আমাদের রাজ্যে যেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে একদম টপ থেকে মানে লাস্ট অবধি কোথাও কোনো টেস্ট হয় না, এই হয়ে গেছে একটা মূল সমস্যা। আচ্ছা, আজকে কে আছো প্রথমে দেখি? আজকে 10 তারিখ। তোমাদের সুব্রত আমি প্রথম যখন পড়াতাম তখন কিন্তু সয়েল মেকানিক্সের টেস্টগুলো এভাবে পড়াতে পারতাম না, তাই না? হ্যাঁ হ্যাঁ। তখন তো জানতাম না, ঠিক আছে, এগুলো তো আমি আইআইটি থেকে শিখেছি। না, তখনও তাও যেটা পড়িয়েছিলেন ওটা মানে দেখো বেসিক কনসেপ্টটা পুরোটা একই, প্রায় সেম, জাস্ট দেখো এখন একটু প্র্যাকটিক্যালটা ভালোভাবে হলো আর কি। প্র্যাকটিক্যালটা হলে কি বোঝা যায়, মানে একদম চোখের সামনে ভাসে হ্যাঁ। জিনিসটা, যে এইভাবে টেস্টটা হয়। তা না হলে তো চোখের সামনে ভাসে না। 8-9 আমার সবসময় ছিল যে এটা আজকে 9 তারিখ, তো 9 তারিখ আগে দেখি কে কে ক্লাসে এসেছে। এটা তো 8 তারিখ মনে হয়, এদের হয়ে গেছিল। 9 তারিখ এটা। আচ্ছা, আগে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আচ্ছা, আবিরের কি হলো? আবির আসছে না। আবিরের মনে হয় অফিসে কোনো সমস্যা হয়েছে। আবির তুমি আছো কি ক্লাসে? আবির নেই, ঠিক আছে, যাই হোক। কে কে এসেছো বলো তো ক্লাসে, আগে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আবির, তারপরে হচ্ছে ঝিলাম রায়। ঝিলাম আছো? ঝিলাম আছে কি না বুঝতে পারছি না, যাই হোক। মাইক কি অন করেছো? আরে হাবিব শেখ, মাইক কেন অন করছো?
আইলাম ঝিলামি হয়তো মাইক অন করেছে, কথা বলছে, আমি আমার অবধি আসছেন, এটা হয়। তারপরে হাবিব শেখ, ঠিক আছে, হাবিব আছে, বুঝে গেছি তোমাকে। তারপরে শীর্ষেন্দু নন্দী আছো? আছি। ঠিক আছে, আসলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে যদি পরে একটু সময় পাই তাহলে আরও কিছু থিওরি অনেক পড়ানো বাকি আছে। সৌমেন আছো? সৌমেন নেই। শুভেন্দু আছো? হ্যাঁ স্যার আছি। ঠিক আছে, শুভেন্দু। তবে তন্ময় দাস, আমাকে জানে ছেলে পড়ে তন্ময় বলে, ওরও নাম তন্ময় দাস। সৌমেন ছিল স্যার, এইমাত্র কি জন্য লেফট হলো বুঝতে পারলাম না, ছিল ক্লাস। হতে পারে নেটওয়ার্কের সমস্যা। দেখো অনলাইনে সুবিধাও আছে অসুবিধাও আছে, ঠিক আছে। ও করেছে তাই না, তোমার স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা করেছে তো? হ্যাঁ স্যার তখন ছিল। ঠিক আছে, ওটা বুঝলে একটা ভালো কনসেপ্ট বুঝলো। তো এটা মক ইন্টারভিউ দিল বা প্রিপারেশন হয়নি বলে পালিয়ে গেছে, এটাও হতে পারে। তন্ময় নেই। কৌশিক আছো? কৌশিক নেই। তারপরে হচ্ছে বিকাশ কুমার, বিকাশকে তো আমি দেখলাম, বিকাশের একটু ডিপার্টমেন্টাল। বিকাশ আছো কি? यस सर अच्छा বিকাশ আজকে মক ইন্টারভিউ দেবে। তোমার অফিসের সমস্যা মিটেছে? है सर তুমি ইসে চাকরি করো না, তোমার ওই বিআরওতে বলেছিল তো? बीआरओ कितने हैं তো পোস্টিং এখন কোথায়? जम्मू कश्मीर से জেএনকে। তারপর অভিজিৎ চন্দ্র আছে কি? অভিজিৎও থাকে মোটামুটি। অভিজিৎ, সুচন্দ্রা আছে কি না জানি না। কুণাল তো আছে। কুণাল আজকে মক ইন্টারভিউ দেবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কুণাল। অভিজিৎ চন্দ্র দুবার নাম লেখা হয়ে গেছে, এই 867। হ্যাঁ, অভিজিৎ চন্দ্র দুবার নাম লেখা হয়ে গেছে ভুল করে, যাই হোক। তারপরে আছে কৃষ্ণ বৈদ্য। কৃষ্ণ আছো ক্লাসে? পালিয়ে লাভ নেই, যত পারো মক ইন্টারভিউগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো। প্রিপারেশন অনেক সময় হতেই পারে যে প্রিপারেশন করে উঠতে পারোনি। তারপরে ওসমান আলী আছো? ওসমান আলী নেই। কৌশিক, কমলেশ নেই। সৌভিক মণ্ডল আছে কিনা জানি না। এই শুভনীল আছে ক্লাসে? দাঁড়াও, কে জয়েন করার চেষ্টা করছে? এই পায়েলের তো হয়ে গেছে। কোথায় গেল? শুভনীল দে। শুভনীল অনেকবার বললো স্যার মক ইন্টারভিউ দেবো, আজকে নেই ক্লাসে। সুচন্দ্রা সামন্ত, এ কয়জনই আছে, ঠিক আছে। স্যার আমি ওই কালকে দিনে আজকে দেবো বলে। হ্যাঁ, তোমার নেবো আজকে কজন তাহলে ক্লাসে প্রেজেন্ট আছে? 1 2 3 4 5, এই 5-6 জন মাত্র আজকে। স্যার আমরা কি তাহলে আজকে দিয়ে দেব? না, টাইম মতন। কে বলছো? প্রিয়াঙ্কা বলছি। প্রিয়াঙ্কা কালকে দাও, কাল একদম টাইম মতন প্রিয়াঙ্কা দাও। আমাকে তো একটা সিকোয়েন্স মেনে পড়াতে হবে। প্রিয়াঙ্কার নাম্বার কততে আছে? এই প্রিয়াঙ্কা 80-তে আছে। কালকে দাও প্রিয়াঙ্কা, কি আছে, কালকে দাও। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমাকে আজকে অল্প কয়েকজন দেবে। ওর নাম কোথায় গেল? আমি ওকে আমি একটা মার্কিং করে রেখেছিলাম। কে বলো তো, বললে আমাকে? ওই স্যার কালকে আমি প্রভাকর। হ্যাঁ, তোমার নাম কালকে আমি মার্কিং করলাম না। প্রভাকর কোথায় গেল? কত নম্বরে আছো? 49 এ ছিলাম স্যার। 49 না, এই প্রভাকর পাল, ঠিক আছে। আর প্রভাকর, তুমি প্রথমে আমাকে বলো। প্রভাকর, ঠিক আছে। আগের দিন রীতা বলে একটি মেয়ে তোমার জায়গায় দিয়েছিল, রীতা কোথায়? এই সেকেন্ড মক ইন্টারভিউ দিল না? জানি না। আচ্ছা, সব জায়গা থেকেই প্রশ্ন করি, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক ডোমেন থেকে না। যদিও বা সিলেবাস, যেহেতু বেশিরভাগ কোশ্চেন হবে যেটা সিলেবাসে ছিল। আচ্ছা, পোরোসিটি কাকে বলে? স্যার পোরোসিটি হচ্ছে সয়েলের একটা প্রপার্টি যার দ্বারা ইন্টারকানেক্টেড ভয়েডের মধ্যে দিয়ে ওয়াটার পাস করতে পারে স্যার, সয়েলের মধ্যে দিয়ে। তাকে পোরোসিটি বলে। শোনো, ও সরি স্যার, ভুল বললাম স্যার। পোরোসিটি হচ্ছে স্যার কোনো ভলিউম, কোনো সয়েলের মধ্যে যে ভয়েডটা রয়েছে সেটার সাথে
ভলিউম দেখো পোরোসিটি যদি বলতে না পারো তাহলে কিন্তু নেগেটিভ পয়েন্ট ইন্টারভিউর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সয়েল সলিড স্যার। ইন্ডেক্স প্রপার্টির ওপর 3 ধরনের কোশ্চেন হয়, ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে। ডেফিনেশনগুলো তোমাকে জানতেই লাগবে, সে তুমি যে কিভাবে মনে রাখবে তোমার ব্যাপার, মনে রাখতেই লাগবে, পরীক্ষাতে ধরে। দ্বিতীয় নাম্বার ইন্টার রিলেশনশিপ, এবং তৃতীয় নাম্বার অঙ্ক দেবে না এখান থেকে, ইন্টার রিলেশনশিপ, আর খুব বেশি যদি হয় তাহলে তোমাদের দিতে পারে, ওই জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? তো প্রভাকর ক্যামেরা অন করেছো, ঠিক আছে। আচ্ছা প্রভাকর, আমরা সফটনিং পয়েন্ট টেস্ট, এই টেস্টটা কেন করি? স্যার বিটুমিনটা কোন টেম্পারেচারে গিয়ে সফট হচ্ছে, যেটা আমাদের রোডে অ্যাপ্লাই করার জন্য জানা দরকার স্যার, সেই জন্য স্যার আমরা সফটনিং টেস্ট করি স্যার, রিং অ্যান্ড বল টেস্টের মাধ্যমে স্যার। দেখেছো কোনোদিনও টেস্টটা? স্যার প্র্যাকটিক্যালি দেখিনি স্যার, তবে পড়েছি স্যার। এগুলো কি বলো তো, একদম সোজা, এগুলো প্র্যাকটিক্যালি কলেজে দেখিয়ে দিলে না আর ছেলেরা কোনোদিন ভুলবে না। আচ্ছা, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি কিভাবে ডিটারমাইন করা হয়? স্যার ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি স্যার প্রক্টর টেস্টের মাধ্যমে স্যার ডিটারমাইন করা হয় স্যার। প্রক্টর টেস্টের মাধ্যমে স্যার তোমাকে, হ্যাঁ বুঝে গেছি, আমার আর বলতে হবে না, তুমি যেটুকুন বলেছো তাতে হবে, ঠিক আছে? তোমাকে আমি আমার আইপ্যাডটা অন করছি, তোমাকে আমি একটা ডিফ্লেকশনের একটা ইজি একটা নিউমেরিক্যাল প্রবলেম দিই, ঠিক আছে? তুমি সলভ করে আমাকে বলো এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে স্যার। দাঁড়াও, নেটে আজকে খুব সমস্যা, দেখি যদি আইপ্যাডটা কানেক্ট করতে পারি তবে। ঠিক আছে স্যার। তো দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, হোল্ড করো। হ্যাঁ, হয়ে গেছে। তুমি কোন কলেজ থেকে পাশ করেছো প্রভাকর? আমি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে স্যার 2017-তে। তারপরে এখন করছো কি? এখন স্যার তারপরে আমি এলএনটি তে জব করেছি স্যার 17 থেকে 21 অবধি। তারপর আমি ডিগ্রি কমপ্লিট করলাম। ওটাই নষ্ট হয়ে গেছে সময় জীবনের, ওই এলএনটি তে চাকরি করাটা। হ্যাঁ স্যার, মানে এই করে অনেক ভালো ছেলেরা নিজেদের সময়টা নষ্ট করে ফেলে। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা ধরো সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, ঠিক আছে? এটা সিম্পলি সাপোর্টেড, তুমি ক্যান্টিলিভারেরই বলো আমাকে, সিম্পলি সাপোর্টেড কঠিন হয়ে যাবে। এটা ক্যান্টিলিভার একটা বিম রয়েছে, এটা এ সাপোর্ট, এটা বি সাপোর্ট, ঠিক আছে? হলো এ টোটাল লেন্থটা এল, কোনো এল এর কোনো ভ্যালু নেই, তোমার টোটাল লেন্থটা হচ্ছে এল, ঠিক আছে? এবার L/2-তে একটা পয়েন্ট লোড রয়েছে ডাব্লু L/2-তে রয়েছে। তোমাকে বলো ডিফ্লেকশন অ্যাট বি কত? ডিফ্লেকশন অ্যাট বি কিভাবে বের করবে? হ্যাঁ স্যার বলছি স্যার। ফার্স্ট হবে এটাও L/2, এটাও L/2, এদিকটা L/2, এদিকটা L/2, ঠিক আছে? ডাব্লু বলছি স্যার আমি। হ্যাঁ বলো, হিসাব করে নাও। হ্যাঁ, ডাব্লু স্যার WL³/24 EI প্লাস WL³ প্লাস বাই 4, মানে এটা যদি আবার জেনারেলাইজ করি। দেখো আমি তো উত্তরটা ওরকম মনে নেই আমারও, ঠিক আছে? তুমি আমাকে যেভাবে সলভ করলে সলভটা তুমি আমাকে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি চেক করে নিচ্ছি, ঠিক আছে? এটা কনসেপ্টটা হচ্ছে স্যার, এটা নরমাল যদি ক্যান্টিলিভার বিম হয় তাহলে হয় WL³/3 EI তে হয়, এখানে এলটা L/2 হবে স্যার। যেহেতু এল এর কিউব আছে তো এখানে WL³ বাই নিচে 8টা চলে আসবে, 3/8 24 EI হয়ে যাবে। বুঝে গেছি, জানো তুমি আর বলতে হবে না, হয়ে গেছে, বলো, ঠিক আছে? প্লাস স্লোপটার সঙ্গে আমি বুঝে গেছি। আচ্ছা, এই পদ্ধতি ছাড়াও
এই কোশ্চেনটা এরিয়া মোমেন্ট মেথডে প্র্যাকটিস করবে তো, কারণ এই আমি এটা এরিয়া মোমেন্ট আমি কালকের ক্লাসটা দেখবে, কালকে বা তার আগের দিন ইন্টারভিউ ব্যাচেই আমি বলে দিয়েছিলাম, এটা ইন্টারভিউ ব্যাচেই করিয়েছিলাম। এই এরিয়া মোমেন্ট মেথডের সাহায্যে এই সেম জিনিস, এআরবি লেন্থ আছে 500 নিউটন লোড আছে, এটা 50-50, এটাকে আমি এরিয়া মোমেন্ট মেথড দিয়ে আমি করিয়েছিলাম, ঠিক আছে। এরিয়া মোমেন্ট ফার্স্টে এরিয়াটাকে বের করতে হবে স্যার, যে রেস্ট পয়েন্টের রেসপেক্টে করব, তার সঙ্গে যে এরিয়াটা বেরোচ্ছে তার সিজিটার সঙ্গে গুণ করে স্যার। তুমি যেই পদ্ধতিটা বললে ওটা হয়, ওটা মানে একটা রাফ পদ্ধতি, ওটা কোনো স্ট্যান্ডার্ড পদ্ধতি নয়, ঠিক আছে। যাই হোক, তুমি জানো ব্যাপারটা, এটাই আমার জানার ছিল। আচ্ছা, এটা একটা তো হলো। আচ্ছা, তুমি আমাকে বলো যে ইউভিএল যদি হয়, ব্যাস আমি একটাই প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করলাম এর উপরে, আর কিছু জিজ্ঞাসা নেই। তোমাকে বলছি যদি ইউনিফর্মলি ভ্যারিং লোড থাকে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হয়? বলছি স্যার। স্যার ওটা একে দেখাবো না, জাস্ট মুখে বললেই হবে? ওটা কিউবিক প্যারাবোলা হয় স্যার। এবার এটা কি একে দেখাবো স্যার? একে দেখাও, একে তুমি হোয়াটসঅ্যাপও করে দাও আমাকে, আমি তো এবার দেখতে পারছি না, ঠিক আছে, আমি সামনে নিয়ে তুমি কীভাবে দেখবো, তুমি একে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে। তোমার নাম্বার কত রয়েছে? 160 আছে স্যার। ঠিক আছে, তুমি একে আমাকে পাঠিয়ে দাও। আচ্ছা, এর পরের কোশ্চেনটাতে যাই। তুমি আমাকে বলো যে গ্রুপ ইন্ডেক্স মেথডের সাহায্যে আমরা কি ডিটারমাইন করি? স্যার সয়েলটার বিয়ারিং ক্যাপাসিটি স্যার ডিটারমাইন করা যায়, সেটাকে যে লোডটা আসবে সেটা রেজিস্ট করার ক্ষমতাটা স্যার, যার ফলে লেয়ারের থিকনেসটা আমরা ডিটারমাইন করতে পারি যে একটা কোনো নির্দিষ্ট লোডের জন্য কত থিকনেসের আমাদের পেভমেন্টটাকে ডিজাইন করতে হবে, সেটার জন্য স্যার আমাদের গ্রুপ ইন্ডেক্স মেথডটা করা হয়। তুমি আমাকে গ্রুপ ইন্ডেক্স মেথডের ফর্মুলাটা বলতে পারবে? হ্যাঁ স্যার, 0.2 A প্লাস 0.005 BC প্লাস 0.01 AD। স্যার একটু কনফিউশন হয়ে গেছে স্যার। আচ্ছা, সিবিআর টেস্টের মাধ্যমে আমরা কি ডিটারমাইন করি? স্যার ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিওটাকে আমরা বিয়ারিং রেশিও মানে হচ্ছে আমাদের অ্যাট্রিশন যেটা হয় সেটার ভ্যালুটাকে আমরা, এটা হলো না, ঠিক আছে। সিবিআর এর আমার যদি সরি স্যার, ওটা লস অ্যাঞ্জেলেস বলে ফেলেছি স্যার, ওটা ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও। বিয়ারিং রেশিওতে স্যার ওটার বিয়ারিং ক্যাপাসিটিটাকে ডিটারমাইন করা যায় স্যার। কিসের বিয়ারিং ক্যাপাসিটি? এগ্রিগেটের স্যার, এগ্রিগেট বা সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা। না, এটা হলো না, ঠিক আছে। চেষ্টা করে যাও যে টেস্টগুলো, আমি যে কটা টেস্ট দেখালাম, তাছাড়া আমি আরও প্রিভিয়াসলি ক্লাসে বিভিন্ন টেস্ট নিয়ে আমি আলোচনা করি আর কি। টেস্টগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে, মানে উপায় নেই কোনো, টেস্ট ছেড়ে ইন্টারভিউ দিতে যাবে জুনিয়র ইঞ্জিনিয়ারের। মেইনলি আমরা স্যার ইমপ্যাক্ট লোডের ফলে যে তার যে ডিসইন্টিগ্রেশনটা হচ্ছে তা কত পার্সেন্ট হচ্ছে সেইটাই মেইনলি ডিটারমাইন করি স্যার। আচ্ছা, আমরা সিভ অ্যানালাইসিস হলো না, আমরা সিভ অ্যানালাইসিস কেন করি? সিভ অ্যানালাইসিসের পার্টিকেল ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে সেটা জানার জন্য স্যার আমরা করি সিভ অ্যানালাইসিস। আচ্ছা, তুমি আমাকে বলো যে গ্যাপ গ্রেডিং কাকে বলে? যখন কোনো একটা পার্টিকুলার সাইজের এগ্রিগেট সেখানে মিসিং রয়েছে, সেই তখন আমাদের একটা হরাইজন্টাল লাইন পাওয়া যায়, যে কার্ভটা আমরা ড্র করি সিভের গ্রাফটায়, সেইটাই আমাদের গ্যাপ হয়ে যায় স্যার, সেইটার জন্য এটা গ্যাপ গ্রেডিং বলে। একটা উদাহরণ দিয়ে বলতে পারবে? স্যার সাপোজ কোনো একটা সিভ অ্যানালিসিসে কোনো একটা পার্টিকুলার সাইজ সাপোজ 2.37 এটা মিসিং রয়েছে স্যার, তখন সেই যে সয়েলটা হবে সেখানে গ্যাপ গ্রেডিং এর সয়েলটা হবে স্যার, যেখানে গ্যাপ গ্রেডিং এর সাইজ হবে 2.7 এটা 37 সেটা স্যার। আচ্ছা, ট্রাফিক ভলিউম কাকে বলে? সরি স্যার, কি? ট্রাফিক ভলিউম। ট্রাফিক ভলিউম স্যার, ভলিউম হচ্ছে স্যার কোনো একটা পার্টিকুলার স্ট্রেচের রোড দিয়ে ইউনিট টাইমে যে নাম্বার অফ ভেহিকেল পাস করে সেটা হচ্ছে স্যার ট্রাফিক ভলিউম। ঠিক আছে, তোমাকে আর এনভায়রনমেন্টের আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম না,
আমি লাস্ট দুটো ক্লাসে প্রচুর এনভায়রনমেন্ট পড়িয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এবং বহু কোশ্চেন। এনভায়রনমেন্টটা স্যার আরেকবার করতে পারেন, কারণ আমার পিএইচডি তে এক্সপেরিয়েন্সটা রয়েছে, তো ওইটাই আমি মোস্টলি ফেভারিট সাবজেক্ট বলতে আরসিসি এনভায়রনমেন্ট এগুলোই বলবো স্যার। তাহলে তোমাকে এনভায়রনমেন্টের একটা প্রশ্নই জিজ্ঞাসা করি, ঠিক আছে? তুমি আমাকে বলো যে সোয়েজ ট্রিটমেন্ট যেই প্ল্যানটা রয়েছে, পরপর তার ইউনিটগুলোর নাম বলতে পারবে? হ্যাঁ স্যার, একটা আমি যে প্ল্যান্টে কাজ করছি সেটা বলবো না স্যার, নরমাল তুমি যেটাতে কাজ করেছো সে তোমার সাইড ইনচার্জ চেঞ্জ করতেই পারে সেই রিকোয়ারমেন্ট অনুসারে। হ্যাঁ, ফার্স্টেই স্যার আমাদের যে ইনলেটটা আসবে সেখান থেকে আমাদের স্ক্রিনিং হবে, যেটা দুটো পার্টে হয়, একটা হচ্ছে কোর্স স্ক্রিনিং আর একটা হচ্ছে ফাইন স্ক্রিনিং। কোর্স স্ক্রিনিং এ স্যার মোটামুটি 40 mm আপ টু যেগুলো রয়েছে সেগুলো রিটার্ন করবে, আর আপ টু 6 mm যেগুলো রয়েছে সেগুলো ফাইন স্ক্রিনে রিটার্ন করবে। দিয়ে যে ওয়াটারটা আসবে স্যার, সেই ওয়াটারটা যাবে গ্রিড চেম্বারে। সেখান থেকে গ্রিড মানে ইনঅর্গ্যানিক যে মেটেরিয়ালস, ছোটো ছোটো স্যান্ড পার্টিকেল বা যেগুলো আছে সেগুলো রিমুভ হওয়ার পরে স্যার সেটা গ্রিড চেম্বার থেকে গিয়ে যাবে হচ্ছে প্রাইমারি ক্ল্যারিফায়ারে স্যার। সেখানে স্যার যে অর্গ্যানিক যে সেটেলেবল অর্গ্যানিক ম্যাটারগুলো রয়েছে স্যার সেগুলো স্যার সেখানে সেটেল হবে, এবং সেই প্রাইমারি থেকে যাবে স্যার ওয়াটারটা সেকেন্ডারি ক্ল্যারিফায়ারে। সেকেন্ডারি ক্ল্যারিফায়ারে যে সরি স্যার, সেখান থেকে যাবে স্যার ওয়াটারটা বায়োরিঅ্যাক্টর বা যেটা বায়োরিঅ্যাক্টর বলতে স্যার যেখানে আমাদের অক্সিডেশনটা হবে স্যার, সেখানে স্যার স্লাজ একটা রিসার্কুলেশনও হয় স্যার, সেখানে অক্সিডেশন মেনলি পার্সেন্ট। দেখো আমি তোমাকে বলছি, তুমি এটা প্র্যাকটিক্যালি কাজ করো তো সাইটে, তুমি তোমার সাইট আর বই দুটোকে মিলিয়ে ফেলছো। আমি এটাকে পড়িয়েছিলাম এই 1 সপ্তাহ আগেই মনে হয় পড়িয়েছিলাম, ঠিক আছে? সেই জায়গাটা একবার দেখে নাও তো, ওখানে একদম বইয়ের জায়গাটা বলো। তুমি তোমার সাইডে কি কাজ করেছো সেটা তো স্ট্যান্ডার্ড নাও হতে পারে, সে তোমার চেঞ্জ করেছে তার রিকোয়ারমেন্ট অনুসারে, ঠিক আছে? তুমি একদম বইয়ের ভাষাতে বলার চেষ্টা করো, ঠিক আছে? প্রভাকর, ওকে। আচ্ছা, প্রভাকরের পরে কি আছে দেখছি? প্রভাকর তো কালকে ছিল, আজকে মক ইন্টারভিউ দিল। হ্যাঁ, প্রভাকরের পরে আছে, আজকে এখনো শুরুই করিনি যাদের আছে, যাই হোক। আচ্ছা, এমডি হাবিব শেখ, তুমি আছো? হ্যাঁ স্যার, হাবিব, তোমাকে এখন আমি মক ইন্টারভিউ নেব না, ঠিক আছে? তোমাদের আমি বলেইছিলাম যে জেনারেল ক্যান্ডিডেটদের শুরু হয়ে যাক মক ইন্টারভিউ, তারপরে আমার প্রেশার কমে যাবে, সে সময় নেব, ঠিক আছে? তোমার তো হতে হতে অনেক দেরি আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, তোমাকে সেটাই বলেছিলাম। শীর্ষেন্দু আছো, তুমি আছো, আরও 1-2 জন আছে আমার কাছে, ঠিক আছে? তাদের আমি বলেছি তাদের পরে আগে জেনারেলদের শুরু হয়ে যাক, তখন অনেক স্টুডেন্ট কমে যাবে, তখন তোমাদের 3টে মক ইন্টারভিউ গুছিয়ে নেবো একবারে। শীর্ষেন্দু আছো ক্লাসে? তাহলে কি আজকে হবে না স্যার? আজকে তোমাকে নেব না, ঠিক আছে? তুমি ক্লাস শোনো, কোশ্চেনগুলো রেডি করো। তুমি তো নতুন আমার কাছে পড়ছো, তুমি এই যেই 5 দিন ব্যাপী যে মক ইন্টারভিউ সিরিজের সেকেন্ডটা নিলাম, সেই প্রত্যেকটা কোশ্চেন আমার কাছে যারা আগে থেকে পড়ে তাদের বলা থাকে যে মক ইন্টারভিউ দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনগুলো যেগুলো করলাম সেগুলো বাড়িতে বসে রেডি করা। সেগুলো রেডি করো, ঠিক আছে? তোমাকে আমি জেনারেলদের মক ইন্টারভিউ শুরু হলে সে সময় ফাঁকা সময় নেব তোমাদের, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, শীর্ষেন্দু বলো, কোথায় গেল শীর্ষেন্দু? স্যার, শীর্ষেন্দু বলো তো, তুমি আমাকে বলো ওভার কনসোলিডেটেড রেশিও কি জিনিস? স্যার, ওভার কনসোলিডেটেড রেশিও হচ্ছে যে আমি যেটাতে কনসোলিডেশন পড়িয়েছি কিন্তু এটা আগে, বাই হচ্ছে যে আগে থেকে কতটা কনসোলিডেশন হয়ে আছে। টাইম ফ্যাক্টর কাকে বলে বলতে পারবে? টাইম ফ্যাক্টর টাইম ফ্যাক্টর হচ্ছে স্যার সিভি ইনটু টি বাই ডি স্কয়ার। ঠিক আছে, মানে coefficient of consolidation into thickness by হচ্ছে ড্রেনেজের যে লেয়ারটা আছে। আচ্ছা, কম্প্যাকশন কাকে বলে? কম্প্যাকশন হচ্ছে স্যার যখন একটা প্রসেসে আমি সয়েল থেকে এয়ার ভয়েড গুলো রিমুভ করছি, পার্সিয়াল
স্যাচুরেটেড অবস্থায়, হ্যাঁ, সেটাকেই কম্প্যাকশন বলে। ডেনসিটি কাকে বলে? ডেনসিটি হচ্ছে রো, মানে কোন একটা ম্যাটেরিয়ালের মাস বাই তার ভলিউম। স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে জি, মানে ইউনিট ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল, যেটার আমি স্পেসিফিক গ্র্যাভিটি বার করছি, বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। আচ্ছা, তুমি আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝো? হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলতে স্যার, কোনো একটা ইনস্ট্রুমেন্টকে যখন আমি সেট আপ করলাম, সেট আপ করার পরে একটা ওখানে কোনো টেম্পোরারি বেঞ্চমার্ক নিয়ে সেই বেঞ্চমার্কের ওপরে স্টাফ সেট করে আমি যে স্টাফ রিডিংটা পাবো, মানে যে ব্যাক সাইড রিডিংটা পাবো, তো ওই বেঞ্চমার্ক থেকে যে ব্যাক সাইড রিডিংটা হবে সেটাই হচ্ছে ওর ওই ইনস্ট্রুমেন্টার হাইট অফ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আমাকে আজকে একজন বললো, ঠিক আছে, যে তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে যে জিজ্ঞাসা করলো, স্যার ইয়ে কাকে বলে, ক্রিটিক্যাল সেকশন কাকে বলে? বলো তো ক্রিটিক্যাল সেকশন কী জিনিস? কলামের ক্ষেত্রে বলো, কলামের ক্ষেত্রে বলছি, ফাউন্ডেশনের ক্ষেত্রে বলো। পারবে বলতে? ফাউন্ডেশনের ক্ষেত্রে ক্রিটিক্যাল সেকশন 3 রকম হতে পারে। 3 রকম হতে পারে, এক্স্যাক্টলি। একটা বেন্ডিং মোমেন্টের জন্য, একটা ওয়ান ওয়ে শিয়ারের জন্য, আর একটা টু ওয়ে পাঞ্চিং শিয়ারের জন্য। তো এগুলো কি বলবো? বলো। বেন্ডিং মোমেন্টের জন্য হতে পারে স্যার, যদি আমার কংক্রিটের কলাম বা ওয়াল থাকে, তাহলে সেখানে হবে যে হাফ ওয়ে বিটুইন সেন্টার লাইন অ্যান্ড এজ অফ দ্য ওয়াল বা কলাম। যদি ওয়ান ওয়ে শিয়ার হয় তাহলে হচ্ছে যে এফেক্টিভ ডেপথ আছে ফুটিং এর, সেই এফেক্টিভ ডেপথ ফ্রম দ্য ফেস অফ দ্য ফুটিং, ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম। আর টু ওয়ে শিয়ার এর ক্ষেত্রে হবে ওই এফেক্টিভ ডেপথ বাই 2 ফ্রম দ্য ফেস অফ দ্য কলাম অল ওভার দ্য পেরিফেরি। আচ্ছা, র্যাপিড হার্ডেনিং সিমেন্টের কেমিক্যাল কম্পোজিশন সম্বন্ধে আইডিয়া আছে? কেমিক্যাল র্যাপিড হার্ডেনিং সিমেন্টে স্যার নর্মালি ওপিসিতে যা থাকে সেইটার থেকে কিছু চেঞ্জেস করা হয়, যেমন গ্রেনসগুলো বেশি ফাইনার থাকে। আর আমি বলেছি কেমিক্যাল কম্পোজিশন, ঠিক আছে, গ্রেন ফ্রেন্ড জিজ্ঞাসা করিনি। ওপিসিতে যা থাকে তার থেকে কি আলাদা থাকে? সোজা কথা এটাই। ওই C3S টাকে স্যার বাড়িয়ে দেওয়া, C2S টাকে কমিয়ে। আচ্ছা, বগি যে কম্পাউন্ড রয়েছে, বগিস কম্পাউন্ডগুলোর কাজ বলতে পারবে? বগিস কম্পাউন্ডের কাজ হচ্ছে স্যার, প্রথমে C2S হচ্ছে আপনার আলটিমেট স্ট্রেংথ দেয়, C3S হচ্ছে ইনিশিয়াল স্ট্রেংথ দেয়,
C3A হচ্ছে ইনিশিয়াল সেটিং করায়, আর C4AF হচ্ছে স্যার ক্লিংকারের যে টেম্পারেচারটা আছে ওইটাকে কমাতে সাহায্য করে। অ্যাজ এটা সাচ ওইটা কোনো এটাই বলে দেবো, এটা ভালো হলো মানে না বলা, ঠিক আছে আমি কাজ নেই ওটাকে। বলে দেবো এটা ভালো হলো না, আমি তোমার ওই একদিন বললাম না কমপ্লিট টেকনোলজি পড়াবো, সেই ক্লাসে এটা ডিসকাস করে দেবো। আচ্ছা তুমি আমাকে বলো যে মডুলার রেশিও কাকে বলে? মডিউলার রেশিও হচ্ছে স্যার কোনো একটা সেকশনকে, বা যদি আমি কি বলবো মানে অন্য সেকশনের সাথে আমি ওটাকে তুলনা করি এবং সেই সেকশনের কে চেঞ্জ মানে ওইটাতে আমি যদি চেঞ্জ করে হোমোজেনাস টাইপ আমি যদি বানাতে চাই দুটো সেকশনকে, তো সেখানে মডুলার রেশিওটা কাজে লাগে। আর আমি যদি ইয়ংস মডুলাসের সাপেক্ষে বলতে চাই তাহলে হবে ইয়ংস মডুলাস অফ যেটা হায়ার ম্যাটেরিয়াল থাকবে ইয়ংস মডুলাসের ভ্যালু বাই হচ্ছে লোয়ার ম্যাটেরিয়াল থাকবে ইয়ংস মডুলাসের ভ্যালু। আচ্ছা রিডাকশন ফ্যাক্টর কি জিনিস? রিডাকশন ফ্যাক্টর হচ্ছে স্যার যখন আমরা কলমে ডিজাইন করি তো লং কলম যদি কোনো থাকে তো সেটাকে লং কলম আমরা জেনারেলি দিতে পারি না, সেটাকে শর্ট কলমে কনভার্ট করার জন্য আমাকে রিডাকশন ফ্যাক্টর দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এটা স্ট্রাকচারকে তুমি কলাম কখন যে বলবে? শর্ট কলম একটা স্ট্রাকচারকে তুমি কলাম কখন বলবে? স্যার যদি সেই স্ট্রাকচারটা কম্প্রেসিভ লোড নেয় এবং যদি ভার্টিক্যাল থাকে। আচ্ছা স্লেন্ডারনেস রেশিও কি জিনিস? স্যার স্লেন্ডারনেস রেশিও হচ্ছে এলই বাই কে, মানে হচ্ছে এফেক্টিভ লেন্থ বাই হচ্ছে লিস্ট ল্যাটারাল লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। আচ্ছা ট্রিকলিং ফিল্টারের কাজ কি? ট্রিকলিং ফিল্টারের কাজ হচ্ছে স্যার সিওয়েজটাকে ট্রিট করে, যার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে রিসার্কুলেশন করে না গো হচ্ছে না, সিওয়েজটাকে তুমি ট্রিট করে। কোনো উত্তরই ভালোভাবে বলতে পারছো না, ঠিক আছে? এগুলো হ্যাঁ কি তার প্রসিডিওর রয়েছে, পড়ো নিয়ে যাওয়াগুলো, এগুলো পড়তে লাগবে কিন্তু। শিশেন্দু তুমি তুমি চাকরি কোথায় করো, না কোথাও করো না? আমি স্যার কার্শিয়াং মিউনিসিপ্যালিটিতে আছি, হাউজিং ফর অল স্কিমে। ও ঠিক আছে, তোমাকে তাহলে এই এনভায়রনমেন্ট থেকে জিজ্ঞাসা করার সম্ভাবনা কম, ঠিক আছে? হ্যাঁ তোমরা কি ধরনের কাজ করো ওখানে? স্যার বাড়ি তৈরি হয়, হাউজিং আবাস যোজনার বাড়ি, কিন্তু জেনারেলি আমাদের সেই সাইটে যেতে হয় না। যদিও এর আগে আমি কাজ করেছি ডালমিয়া সিমেন্টে রুফ কাস্টিং এর ক্ষেত্রে। ওই তো ডালমিয়া সিমেন্টে তো সেটাও আমি বলবো। ইয়ে থাকে তো ডালমিয়া সিমেন্টে কি, আমি এক ধরনের কাজ জানি যাদের ওই টেকনো মার্কেটিং করায়, আর যেদিন যেদিন ঢালাই হয় সেদিন সেদিন কোম্পানি থেকে একজন গিয়ে ওটা দেখে। ওই চাকরি কত করতে তো? টেকনো মার্কেটিং ঠিক নয়, যেটা আপনি পরে বললেন যে যেদিন যেদিন ঢালাই হয় সেদিন সেদিন একজন ইঞ্জিনিয়ার পাঠায়, ওইটা ছিল মানে আমার পার্ট টাইম বেসিস ছিল আর কি। ওকে ওকে, তোমার পার্ট টাইম না, ওদের একরকম কাজ হয়, ডালমিয়া ভাড়াতে হয়। তোমার কোথায় পোস্টিং ছিল তোমার ডালমিয়া সিমেন্টে? দুর্গাপুরে। সিনিয়র কে ছিল তোমার? সন্দীপন সমাজদার স্যার। সন্দীপন দা ছিল? আর ছিল আর কে ছিল? রিজিওনাল
আর ওখানে টেকনিক্যাল হেড ছিল হচ্ছে সপ্তর্ষি গঙ্গোপাধ্যায়, বাহ বাহ, তারপরে এরা দুজন এসছে ডালমিয়াতে চলে গেছে। সাদ্দাম মোল্লা। সাদ্দামও ছিল, কথা হয় ওদের সাথে? সাদ্দাম মোল্লা, হ্যাঁ সাদ্দাম দার সাথে রিসেন্ট দেখা হয়েছিল, এইখানে এসেছিল কার্সিয়াং এ। ওদের একটা আমাকে ফোন নাম্বার নর্থ পাঠিও তো বেঙ্গলের ওদের, একটা মিটিং আমাকে ছিল। ওই তিনজনেরই আমাকে সাদ্দামের ফোন নাম্বার পাঠিও আমাকে। সাদ্দাম এখন কোথায় আছে, কোন কোম্পানিতে কাজ করে? ডালমিয়াতেই আছে, এখন বর্ধমানে আছে। হ্যাঁ বর্ধমানে ছিল, আমার সাথে ওরা চাকরি করতো। আমিও এই কাজে চাকরি, তোমার চাকরিই করতাম এক সময়। আমি তোমার ছেড়েছি এসিসি সিমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আমি ছেড়েছিলাম। আমি সাদ্দামের তো সাথে ওই যে আপনাকে ইয়ের কথা আমি বললাম, তিনজনকেই চিনি, তুমি যে সপ্তর্ষি, হ্যাঁ, সব তিনজনকেই চিনি আমি। সাদ্দামকেও চিনি, সাদ্দাম আমারই সপ্তর্ষি ব্যাচের। কে চেনেন? সপ্তর্ষি তাকে? হ্যাঁ তো মাতাল সপ্তর্ষি তো, হ্যাঁ হ্যাঁ মানে খুব হ্যাঁ, সিগারেট খেতো আর কি, জানি। ঠিক আছে, আমি এখন সবাইকে তো এসিসি তেই গেছিল, ইয়েকে আমি ছেড়ে, সবাইকে- ডালমিয়া ছেড়ে এসিসি তেই গেছিল। ওরা সব আগে কোনার্কে ছিল, ঠিক আছে। হ্যাঁ ওটাই বলছি, ডালমিয়া ছেড়ে, ওটা তো আগে না, কোনার ছিল ডালমিয়াটা, যাই হোক, ডালমিয়া হ্যাঁ, তো ঠিকই বলেছেন। আগে কোনার্ক ছিল, সপ্তর্ষি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছিল, হ্যাঁ ফর্সা করে, এই আর কি। আমি প্রথম সপ্তর্ষিদার আন্ডারেই ঢুকি, তারপরে Okay, okay. সপ্তর্ষিদা ছেড়ে দিয়ে এসিসি তে চলে যাওয়ার পরে Okay. সাদ্দাম দা তখন বর্ধমানে ছিল। ও, দিয়ে ঠিক আছে বর্ধমান ঠিক থেকে আছে, ওকে চলো এইসব দুর্গাপুর ফালতু আনলাম। কথা আর বাড়াবো না। হ্যাঁ আমি নিজে চাকরি করেছি, আমার চাকরি শুরু করেছিলাম, আমি প্রথমে ছিলাম তোমার অম্বুজা সিমেন্টে, অম্বুজা থেকে তারপর কোনার্কে ছিলাম, কোনার্ক থেকে আমি ইসে যাই তোমার এসিসি সিমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাকরি করি কিছুদিন, তারপরে আমি কোল ইন্ডিয়াতে চাকরি পেয়ে যাই, তখন ছেড়ে দিই, সিমেন্ট লাইন ছেড়ে দিই। কিন্তু এখনও অনেকের সাথে পরিচয় আছে আর কি, অনেকগুলো কোম্পানিতে চাকরি করেছি তো সিমেন্টের। তুমি আমাকে সাদ্দামের নাম্বারটা পাঠিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা এরপরে কি আছো মক ইন্টারভিউতে? শীর্ষেন্দু হলো, তারপরে হচ্ছে শুভ, কে শুভেন্দু দেব, হলুদ দিয়ে লিখেছি, চোখে লাগছে আর কি পড়তে। এই আছো তো তুমি শুভেন্দু? হ্যাঁ, স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ডিপ কাকে বলে? হ্যাঁ স্যার। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিপ অ্যান্ড ডেক্লারেশন? সরি স্যার, আরেকবার বলবে? ডিপ কাকে বলে? ডিপ ডিপ নাম শোনোনি? ডিপ? ডিপ DIP, হ্যাঁ, ডিপ। হ্যাঁ 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 স্যার, ডিপ আর ডেক্লারেশনের মধ্যে পার্থক্য কি? স্যার ডিপ হচ্ছে স্যার যদি ম্যাগনেটিক নিডলটা হরাইজন্টাল লাইনের সঙ্গে মানে ম্যাগনেটিক নিডলটা 90 ডিগ্রি মানে নর্থ পোলে কতটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে সেটা স্যার ডিপ, মানে অ্যাঙ্গেলটা স্যার নর্থ পোলের সঙ্গে। আর ডিক্লাইনেশন হচ্ছে স্যার মানে ট্রু নট মানে ট্রু বিয়ারিংটা স্যার, আর ম্যাগনেটিক বিয়ারিং মানে যখন 180 ডিগ্রি হচ্ছে না তখন স্যার ওটাকে মানে ডিক্লাইনেশন বলা হচ্ছে, ম্যাগনেটিক ডিক্লাইনেশন। আচ্ছা FM রেশিও, F/M রেশিও কাকে বলে? FM বলা যাবে না, ওটাকে F/M বলতে হবে। স্যার F/M রেশিও হচ্ছে স্যার ফুড বাই মাইক্রো অর্গানিজম রেশিও, যেটা স্যার আমাদের অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে লাগে। মানে F/M রেশিও 0.3 এর উপরে হতে হয়, নইলে স্যার স্লাজ বাল্কিং হতে পারে বা স্লাজ বাল্কিং হতে পারে স্যার। আচ্ছা BOD কাকে বলে? স্যার BOD হচ্ছে স্যার বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে আমার ওয়েস্টের মধ্যে যে পরিমাণে অর্গানিক ম্যাটার আছে সেটাকে পুরোপুরি মানে ডিকম্পোজ করতে যে পরিমাণ ব্যাকটেরিয়া, যে পরিমাণ অক্সিজেন লাগে, বায়োকেমিক্যাল অক্সিজেন লাগে, সেটাকে আমরা বলছি BOD। BOD কত দিনে ডিটারমাইন করা যায়? স্যার BOD 5 দিনে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে স্যার ইনকিউবেশনে ডিটারমাইন করা হয় স্যার। আচ্ছা আমি একটু আগে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, ট্রিকলিং ফিল্টারের কি কাজ বলতে পারবে? স্যার ট্রিকলিং ফিল্টার হচ্ছে স্যার এটা একটা বায়োলজিক্যাল ইউনিট, যেটা স্যার আমরা সিওয়েজ ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করি।
যেটা স্যার অ্যাটাচ গ্রোথ সিস্টেমে এটাকে আমরা মানে ফলো আপ করি। এর মধ্যে স্যার মানে ফিল্টারটাতে স্যার রোটেটিং আর্ম থাকে, আর স্যার আমার গ্র্যাভেল বেড থাকে, তার মধ্যে দিয়ে আমার রোটেটারি আর্ম থেকে স্যার সিওয়েজটা ডিস্ট্রিবিউট হয়ে পড়ে নিচে, এবং ওটা আস্তে আস্তে স্যার নিচ দিয়ে ফ্লো হয়ে যায়। তো ওর মধ্যে স্যার কিছু কিছু মানে মাইক্রো অর্গানিজমগুলো গ্র্যাভেল বেডের মধ্যে আটকে যায়। ঠিক আছে, এইভাবে আমরা মানে ওর মানে বিওডি ভ্যালুটাকে আমরা কমানোর চেষ্টা করি, আর মাইক্রো অর্গানিজমটাকে মেরে ফেলার চেষ্টা করি স্যার। আচ্ছা, অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট বলতে কি বোঝো? স্যার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট আমরা জানি স্যার হাইট যত বাড়বে মানে টেম্পারেচার তত কমবে, সেটাকে মানে নর্মালি যখন জিনিসটা হচ্ছে সেটাকে আমরা বলি স্যার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। ডিসইনফেকশন বলতে কি বোঝো? স্যার ডিসইনফেকশন বলতে স্যার ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা করা হয় স্যার, লাস্ট ট্রিটমেন্ট প্রসেসের লাস্ট ইউনিটে এটা হয়। এর মধ্যে আমরা স্যার ক্লোরিন দিতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর আধুনিক যদি মডার্ন প্রসেস বলি তাহলে ইউভি রেডিয়েশন দিয়ে এটা করা হয়। এর মাধ্যমে স্যার প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া আছে মানে সেটাকে কিল করবার জন্য। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড। হ্যাঁ স্যার। ক্যালসিয়াম ছেড়ে দাও এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কঠিন হয়ে যাবে তোমাদের লেভেলে, ঠিক আছে? আচ্ছা, ইডিটি এর ফুল ফর্ম কি? স্যার বহুবার জুনিয়র ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। হার্ডনেস কাকে বলে? স্যার হার্ডনেস হচ্ছে স্যার মাল্টিভ্যালেন্ট মেটালিক যে ক্যাটায়নগুলো আমার জলের মধ্যে প্রেজেন্ট আছে, সেই মাল্টিভ্যালেন্ট যেরকম স্যার কার্বনেট স্যার সালফেট, এই আয়নগুলোর জন্য স্যার আমার হার্ডনেস হচ্ছে, যেটা স্যার জলের মধ্যে মানে ফেনা বা মানে সাবান ঘষলে ফেনাটা হতে বাধা দিচ্ছে স্যার। তুমি হার্ডনেস কয় রকমের সেটা বলতে পারবে? হার্ডনেস স্যার দু রকমের হয়, একটা হচ্ছে স্যার টেম্পোরারি হার্ডনেস, আর একটা হচ্ছে স্যার পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস, হ্যাঁ বলো বলো। হ্যাঁ টেম্পোরারি স্যার যদি স্যার কার্বনেট বা বাইকার্বনেট ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের থাকে স্যার, তাহলে সেটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, যেটা আমরা বয়েলিং দিয়ে সেই হার্ডনেসটাকে রিমুভ করে দিতে পারি। আর যদি আমার পার্মানেন্ট হার্ডনেস থাকে, পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে স্যার সালফেট, নাইট্রেট, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামে, সেটাকে আমরা বয়েলিং এর মাধ্যমে দূর করতে পারি না, সেটার জন্য জিওলাইট মেথড করা হয়। ঠিক আছে, জিওলাইট মেথডে স্যার সেটা করা হয় স্যার, রিমুভ করা হয়। আচ্ছা, ম্যানহোল কত ডিস্টেন্স পর পর প্রোভাইড করা হয় জেনারেলি? স্যার ম্যানহোল স্যার 45 মিটার পর পর স্যার করা হয় স্যার। এটা ম্যাক্সিমাম, আর মিনিমাম কত? মিনিমামটা স্যার মনে নেই মুহূর্তে স্যার। কে লিখেছে? সুব্রত। দাদা আমি 2 থেকে 3 S2 শর্ট বলে কি বলছো সুব্রত? মুখে বলো, মুখে বলো, চলে যায় ওগুলো। আর লিখছো কেন? একজনকে প্রশ্ন করছি, তুমি ওদিক দিয়ে লিখছো, তুমি ওদিকে বলো। না আজকে ওই এসপি টেস্টটা একটু বোঝালেন না, ওই জন্য বললাম যদি একটু লাস্ট একটু যদি টাইম হয় 2-3 মিনিটের মধ্যে একটু এসপিটা একটু বলে দেবেন, ওই এসপিটার মতো। কোনটা? এসপি অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা। না আজকে বলবো না, আমি লিখে নিই কিছু নি, নোটটা একটা তৈরি করিনি, ঠিক আছে? কি করে হবে সেটা? আচ্ছা আচ্ছা, নোটটা আমি লিখে রাখলেই বসতে সুবিধা হবে। আচ্ছা শুভেন্দু তুমি বলো। হ্যাঁ তুমি আমাকে বলো যে নেগেটিভ স্কিন ফ্রিকশন কাকে বলে? স্যার নেগেটিভ স্কিন ফ্রিকশন হচ্ছে স্যার মানে আমার যদি নতুন কোনো সয়েলে ফিলিং করা হয় এবং সেক্ষেত্রে যদি পাইলিং করা হয়, তাহলে স্যার মানে সয়েলটা সেটেলমেন্ট করবে মানে পাইলের থেকে রেসপেক্টিভে, এতে স্যার পাইলের স্যার লোড ক্যারিং ক্যাপাসিটিটাকে কমিয়ে দেবে, সেটাকে বলবো হচ্ছে স্যার নেগেটিভ স্কিন ফ্রিকশন। আচ্ছা তুমি তারজাগিস বেয়ারিং ক্যাপাসিটির, ঠিক আছে,
হুম নেট সেপ বেয়ারিং ক্যাপাসিটি বলতে কি বোঝো? স্যার নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে স্যার নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি স্যার। আচ্ছা, একটা রিটেনিং ওয়াল তৈরি করবে, তার ব্যাকফিলে ক্লেই সয়েল দেবে নাকি স্যান্ডি সয়েল দেবে, কোনটা দিলে বেটার হয়? স্যার ক্লেই সয়েলটা দিলে স্যার ওয়াটার প্রেসার পড়বে এক্সেস, তাই জন্য আমরা স্যার মানে ক্লেই সয়েলটাকে অ্যাভয়েড করবো স্যার। Good. গ্র্যানুলার সয়েল হবে স্যার, যাতে আমার ড্রেনেজটা ইজি হয় স্যার। টাইম ফ্যাক্টর কাকে বলে? স্যার টাইম ফ্যাক্টর স্যার হচ্ছে স্যার এটাকে টিভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা স্যার মানে কনসলিডেশনের স্যার ক্ষেত্রে কি মানে সময় আমরা করতে পারবো, মানে টিভি ইজ ইকুয়াল টু স্যার সিভি ইন্টু টি বাই ডি স্কোয়ার, যেখানে সিভি হচ্ছে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন, টি হচ্ছে স্যার টাইম, আর ডি হচ্ছে স্যার ড্রেনেজ পাথ, লেন্থ অফ ড্রেনেজ পাথ। তো স্যার এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মানে কনসলিডেশনের ক্ষেত্রে কি মানে কতটা হারে হতে পারবে, কতটা টাইম লাগবে স্যার, রেটটা আর স্যার টাইমটা। আচ্ছা, অ্যাক্টিভ আর্থ প্রেসার কাকে বলে? স্যার অ্যাক্টিভ আর্থ প্রেসার হচ্ছে যে আর্থ প্রেসারের স্যার আমরা যদি একটা রিটেনিং ওয়ালকে আমরা যদি নিই স্যার, রিটেনিং ওয়ালটা স্যার অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল মুভমেন্ট হবে, এবং এটার ক্ষেত্রে স্যার অ্যাক্টিভ আর্থ প্রেসারটা স্যার আমার প্যাসিভ আর্থ প্রেসারের থেকে কম হবে, কারণ স্যার এর ক্ষেত্রে স্যার কোহেশনটা কাজ করছে না, মানে কোহেশনটা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে স্যার। আচ্ছা, প্লেট লোড টেস্টের মাধ্যমে আমরা কি ডিটারমাইন করি? স্যার প্লেট লোড টেস্টের মাধ্যমে স্যার বিয়ারিং ক্যাপাসিটি আর সেটেলমেন্ট দুটোই হবে স্যার। আচ্ছা, একটা স্ট্রাকচারকে কখন আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার বলবো? স্যার একটা স্ট্রাকচারকে আমরা ইনডিটারমিনেট বলবো যদি স্যার আমি একটা মানে ক্যান্টিলিভার বিম নিই, তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে স্যার আমার যে টোটাল নাম্বার অফ রিয়াকশন হচ্ছে স্যার 3টে, আর নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাভেলেবেল হচ্ছে 3টে, ফলে ক্যান্টিলিভার বিমটা হয়ে যাচ্ছে আমার ডিটারমিনেন্ট। এবার আমি যদি ওখানে ক্যান্টিলিভার বিমে একটা লাস্টে প্রপ করে দিই, মানে প্রপ ক্যান্টিলিভার করে দিই, তাহলে আমার প্রপ ক্যান্টিলিভারের ক্ষেত্রে নাম্বার অফ ইকুয়েশন অ্যাভেলেবেল হচ্ছে স্যার 3টে, আর নাম্বার অফ রিয়াকশন হচ্ছে 4টে, মানে 4 - 3 নাম্বার অফ ইনডিটারমিনেন্সি 1 ফর প্রপ ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, তোমার নাম্বার কত আছে? আমার স্যার 177। ভালো নাম্বার Probably আছে, ওটাই তুমি হবে। এখন ঠিক আছে, তাই তো ভালো নাম্বার আছে তোমার। ঠিক আছে, 177, গুড, ঠিক আছে, ওকে। এরপরে কি আছে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি স্যার মানে ইরিগেশন থেকে একদিন যদি করতেন, মানে ইরিগেশনটা দিয়েছি তো চয়েসে, মানে ওটা পড়াবো নাকি ক্লাস নেব? মানে স্যার ইন্টারভিউর জন্যই একটু মানে যদি একটু বলে দিতেন, আর মানে ইন্টারভিউ একটা সেশন রাখতেন ইরিগেশন। দেখি আমি, দেখো এখন আমার মূল টার্গেট হচ্ছে ডিফ্লেকশনটা আগে পড়াবো, তারপরে একদিন কংক্রিট টেকনোলজি পড়াবো, তারপরে একদিন এস্টিমেট পড়াবো। এই 3টে পড়িয়ে, কারণ ডেট কবে দেবে আমি বুঝতে পারছি না তো, ঠিক আছে, এই 3টে পড়িয়ে নিই, তারপর আমি সময় পেলে ইরিগেশন পড়াবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবারে বিকাশ। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। স্যার ঠিক আছে স্যার, রাখতে পারি স্যার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইয়ের সঙ্গে ইয়ের মক ইন্টারভিউ নিলাম শুভেন্দুর কত নাম্বার আছে পিএসসিতে? হ্যাঁ স্যার। তোমাকে না, দাঁড়াও, তোমার নাম শুভেন্দু না, ওই ছেলেটির নাম কি? শীর্ষেন্দুর কত নাম্বার আছে পিএসসিতে? শীর্ষেন্দু মনে হয় বেরিয়ে গেছে ক্লাস থেকে মক ইন্টারভিউ দিয়ে। সোহম বলো। স্যার আজকে ওই কোশ্চেনটার আনসার একটু বলে দেবেন, ওই প্যাসিভ আর্থ প্রেসার কেন অ্যাক্টিভেট না না, ওটা আমি পড়াবো, দাঁড়া ওটা তোমাকে দেখাই, যদি আমি নোটটা পেয়ে যাই। 1 মিনিট ধরো, ওটা তুমি
ডায়াগ্রামটা দেখো কত বড় ডায়াগ্রাম, ওটা হট করে কি করে বলবো আমি তোমাকে, দাঁড়াও এক হোল্ড করো, দাঁড়াও আমি যদি পড়িয়েছিলাম ওটা আমার রেগুলার ব্যাচে, আমি যদি আমার এই আইপ্যাডের মধ্যে নোটে যদি পেয়ে যাই দেখাচ্ছি তোমাকে ওটা কত বড় জায়গা, ওটা একটা স্পেসিফিক ক্লাস করাতে হবে ওই নিয়ে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, যেটা ডিপ ফাউন্ডেশন, দাঁড়াও আমি ওটা পড়িয়েছিলাম, সয়েল মেকানিক্স, ওটা আছে হচ্ছে রিটেনিং ওয়াল, তাই তো, রিটেনিং ওয়াল, ঠিক আছে। এ দেখো তোমাকে আমি আইপ্যাডটা অন করি, দেখো এটা ভাস্ট জায়গা, এটা কিছুতেই তুমি অল্পতে এটা হবে না। তোমরা যারা অনেক দিন ধরে পড়ছো তোমাদের অনেক কিছু আমি পড়িয়েছি, দেখো কত বড় এরিয়া এটা রিটেনিং ওয়ালে একটা স্পেসিফিক 2 ঘন্টার ক্লাস তো মিনিমাম দরকার, তাতেও শেষ করা কঠিন। এ দেখো প্রথমে যদি তোমাকে আমি হঠাৎ করে বলি, প্রথমে স্ট্রেস কাকে বলে, ভার্টিক্যাল স্ট্রেস এই চললো, তারপরে টপিক 1 আমি স্ট্রেস অ্যানালাইসিস করেছি, টপিক 2তে কী ধরনের প্রেশার রয়েছে এগুলো বোঝাতে এই চলছে এইখানে শুরু হলো অ্যাক্টিভ আর্থ প্রেশার। এই অ্যাক্টিভ আর্থ প্রেশার, এই ডাউনওয়ার্ড মুভমেন্ট এটার হচ্ছে, এটার আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, এর নোট চললো, তারপরে চলে আসে প্যাসিভ আর্থ প্রেশার, অ্যাক্টিভ হলো এই, তারপরে প্যাসিভের ক্ষেত্রে এটা আপওয়ার্ড হচ্ছে, এটা ডাউনওয়ার্ড হচ্ছে, এই টোটাল করে ক্লাসটা, ঠিক আছে। এটা অনেকেই বলেছে, ঠিক আছে। আমাকে একটু সোহম, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি আমাকে গ্রুপে মেসেজ করে দাও তো, যে 3টে জায়গা মেসেজ করে দেবে। একটা হচ্ছে মেসেজ করবে ডিফ্লেকশনের ক্লাস, ঠিক আছে, একটা মেসেজ করবে রিটেনিং ওয়ালের ক্লাস, আরেকটা মেসেজ করো কংক্রিট টেকনোলজির ক্লাস। তুমি 1, 2, 3 করে আমাকে মেসেজ করে দাও, আমি ওরা তোমাদের গ্রুপে, কিন্তু পার্সোনালি মেসেজ করবে না, গ্রুপে মেসেজ করে দাও, আমি মেসেজটা দেখবো, আমি এই 3টে ক্লাসের জন্য তাহলে স্পেসিফিক টাইম বের করতে হবে, ঠিক আছে, হয়ে যাবে তোমার এই 3টে তো অবশ্যই, এটুকুন তো পড়াবোই। কারণ দেখো 15 তারিখে তো পড়াচ্ছি না, 15 তারিখের ক্লাসটা কবে করাবো, 15 তারিখের ক্লাসটা করাবো হচ্ছে তোমাদের 22 তারিখ একটা হবে, আর 15 তারিখের পরে পড়াবো 22 তারিখে রোববার, আর 15 তারিখের ক্লাস করাবো 26 তারিখে, 22, 26, 29। আচ্ছা দুর্গাপুজো কবে থেকে? 4 তারিখ থেকে ছুটি করছি। 4 তারিখ থেকে 4 তারিখ অবধি ইন্টারভিউ হবে পিএসসির? হ্যাঁ 4 তারিখ অবধি। ঠিক আছে, এই 3 দিনে এই 3টে পড়িয়ে দেবো, তুমি আমাকে 1, 2, 3 করে স্পেসিফিক করে লিখে দাও, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে কে আছে দেখছি, এরপরে আছে বিকাশ কুমার। বিকাশ, হ্যাঁ স্যার। বিকাশের অফিসের সমস্যা মিটেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা বিকাশ, এ লাইন কাকে বলে গো? স্যার এ লাইন কাকে বলে? কোথায় গেল এটা, বিকাশকে দেখছি না। এ লাইন কাকে বলে? এই লাইন, হ্যাঁ স্যার প্লাস্টিসিটি চার্টের মধ্যে প্লাস্টিসিটি ইন্ডেক্স বাইর করার জন্য যে লাইনটা ড্র করা হয় তাকে এই লাইন বলা হয়, যে যার ভ্যালু হয় আইটি ইকুয়াল টু 0.73 WL-20। আচ্ছা এটা ক্যান্টিলিভার বিম রয়েছে, ক্যান্টিলিভারের ফ্রি এন্ডে একটা মোমেন্ট রয়েছে, ঠিক আছে, তার স্লোপ আর ডিফ্লেকশনের ভ্যালু কত হয়?
স্যার তার স্লোপের ভ্যালু হবে ml বাই ei আর ডিফ্লেকশনের ভ্যালু হবে ml স্কয়ার বাই 2i। এফেক্টিভ লেন্থ অফ কলাম কাকে বলে? Sir, effective length of column distance between a point of zero bending moment যে থাকে তাকে effective length বলা হয়। স্লেন্ডারনেস রেশিও কাকে বলে? স্যার যদি কলমের ক্ষেত্রে আরসিসি তে আমরা বলি তাহলে ইফেক্টিভ লেন্থ ডিভাইড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন কে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। আর যদি স্ট্রাকচারাল স্টিল ক্ষেত্রে বলা হয় তাহলে স্লেন্ডারনেস ভ্যালু হয় এল ইফেক্টিভ বাই লিস্ট রেডিয়াস অফ ডাইরেকশন। আচ্ছা, পিচ কাকে বলে? পিচ স্যার দুটা বোল্টের মধ্যে যে স্পেসিংটা হয় ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড স্ট্রেস বা অ্যাপ্লাইড লোড তাকে পিচ বলা হয়। গেজ কাকে বলে? স্যার গেজ স্যার ইন দ্য গেজ স্যার ডিস্টেন্স বিটুইন টু বোল্ট হয় কিন্তু এটা পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ লোডের হয়। আচ্ছা, কিং ক্লোজার কি জিনিস? স্যার কিং ক্লোজার স্যার একটা ক্লোজার হয় যেটাতে যে হাফ উইডথ থাকে আর হাফ লেন্থ থাকে। এটা হলো না বলতে, ঠিক আছে। আচ্ছা, সিমেন্টের বেসিক ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি? সিমেন্টের বেসিক ইনগ্রেডিয়েন্ট বলে প্রথমে আগু লাইন থাকে যার পরিমাণ 63% থাকে, তারপরে সিলিকা থাকে যার পরিমাণ 22% থাকে, তারপরে অ্যালুমিনা থাকে যার পরিমাণ 3 থেকে 8% থাকে, তারপরে আয়রন অক্সাইড হয় যার রেঞ্জ 0.5 থেকে 6% থাকে, তারপরে ম্যাগনেসিয়াম থাকে যার পরিমাণ 0.5 থেকে 4% থাকে, তারপরে অ্যালকালি থাকে যার পরিমাণ 0.5 থেকে 1% থাকে, তারপরে সালফার ট্রাইঅক্সাইড হয় যার পরিমাণ 1 থেকে 2% হয়। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম কাকে বলে? স্যার ফ্রি বডি ডায়াগ্রাম একটা ম্যাটেরিয়াল বা একটা বিম যে যতটা ফোর্স লাগে সে সব ফোর্সগুলা দেখাবার জন্য একটা ডায়াগ্রাম বানানো হয়, তাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলা হয়। আচ্ছা, একটা ক্যান্টিলিভার জিজ্ঞাসা করলাম, একটা সিম্পলি সাপোর্টের বিমে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে টোটাল স্প্যান জুড়ে, তার ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু কত হয়? স্যার তার ম্যাক্সিমাম ভ্যালু 5 ডিফ্লেকশন ভ্যালু স্যার ডিফ্লেকশনের ভ্যালু স্যার 5/384 ইনটু WL4/EI। হ্যাঁ স্যার, ঠিক আছে। প্লাস্টিসিটি ইন্ডেক্স কি জিনিস? প্লাস্টিসিটি ইন্ডেক্স ডিফারেন্স বিটুইন লিকুইড লিমিট এন্ড প্লাস্টিক লিমিট, এই প্লাস্টিসিটি ইন্ডেক্স হলো।
আচ্ছা, ক্যাসাগ্রান্ডে অ্যাপারেটরের সাহায্যে আমরা কি ডিটারমাইন করি? স্যার कैसे ग्रैंडे ऑपरेटर साहाয্যে আমরা লিকুইড সয়েলের লিকুইড লিমিট জ্ঞাত করা হয়। আচ্ছা, প্লেন টেবিল সার্ভের অ্যাডভান্টেজ কি গো? প্লেন টেবিল সাহায্যে একটা অ্যাডভান্টেজ এই হয় কি ফিল্ড ওয়ার্কে প্লটিং আর সার্ভে দুটা একসাথে হয়, যে কারণে অফিস ওয়ার্কটা আমাদের বেঁচে যায়। তারপরে এটা একটা অ্যাকুরেট টেস্ট হয়, মানে ছোট এরিয়ার জন্য একটা অ্যাকুরেট টেস্ট হয়। আর এর মধ্যে আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর বলতে কি বোঝো? রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর আরএফ আরএফ हाँ सर বুঝছি। স্যার ফর্মুলাটা যেমন স্যার এটা একটা স্কেল হয় যেটাতে গ্রাউন্ড ডিস্টেন্স আর স্কেল যে ডিস্টেন্সটা থাকে তাকে একে ইউনিটে নেওয়া করে ফ্র্যাকশনের রূপে দর্শায়া যায়, তাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলা হয়। আচ্ছা, একটা ধরো রিভার রয়েছে, রিভারের ডিসচার্জ কি করে মাপা হয়? রিভারের ডিসচার্জ স্যার রিভারের ডিসচার্জ আমরা ইনডাইরেক্ট মেথড একটা রয়েছে যেটাতে আমরা স্লোপ এরিয়া মেথড থেকে ডিটারমাইন করি। তারপরে ডাইরেক্ট মেথড সাহায্যে আমরা ডাইলিউশন টেকনিক আছে যেটাতে মেজার করা হয়। তারপরে পালস ভেলোসিটি মেথড, ডাইলিউশন টেকনিক পালস ভেলোসিটি মেথড থেকে মেজার করা হয়। আর একটা মুভিং বোট মেথড থেকেও বার করা হয়। বেসিক্যালি বেশিরভাগ ইউজ হয় মুভিং বোর্ড মেথড, ঠিক আছে, এটাই প্র্যাকটিক্যালি ইউজ হয়। আচ্ছা, তোমরা কি ধরনের কাজ করো? শুধু রাস্তাই তো বানাও নাকি বিআরওতে? হ্যাঁ স্যার, রাস্তায় বানাই। তো ওখানে আমি লতুনে मतलब জয়েন করেছি স্যার। কোথায়? বেসিক্যালি হয় না। হ্যাঁ স্যার, জম্মু কাশ্মীর। তোমাদের বিআরওর চাকরির সমস্যা কি গো? মানে আমার ব্যাচেও অনেকে বিআরওতে চাকরি করতো, চাকরি ছেড়ে স্টেট গভর্নমেন্টের পিএসসিতে এসেছে। মানে তোমাদের প্লেস অফ পোস্টিংটা বাজে নাকি মূল? হ্যাঁ স্যার, মূল তো প্লেস অফ পোস্টিং এ আছে, কিন্তু কি একদম বর্ডার এলাকাতে রয়ে আর ফ্যাসিলিটি রয়ে না, তো বড় হার্শ কন্ডিশন হয়ে গেছে। সময় যখন ঠান্ডা পড়ে তখন খুব একটা প্রচুর ঠান্ডা, মানে আর ছুটি ছাটাও মনে হয় কম। হ্যাঁ স্যার, ছুটিও কমই হয় বিআরওতে। আমার ব্যাচেও ফ্যামিলি লাইফ আছে না স্যার, মানে অত তুমি ফ্যামিলি রাখতে পারো না তারপরে, আর কোথা থেকে ছুটি নিয়ে আসতে গেলেও 2-3 দিন লেগে যায়। তাহলে তো সমস্যা। ফ্যামিলি যদি না রাখতে পারো তাহলে তো একটা সার্টেন এজের পর বিয়ে টিয়ে করলে তারপর তো সমস্যা হবেই, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা মূল কারণ না, সেটাই। আচ্ছা, ডাবল মাস অ্যানালাইসিস করেছো কোনোদিনও? স্যার করি না, কিন্তু জানি যে বলো কি কনসিস্টেন্সি ইনকনসিস্টেন্সি। ঠিক আছে, বিকাশ চাকরি পেয়ে যাবে। বিকাশ কুমার, তুমি জেনারেল ক্যান্ডিডেট নাকি? জেনারেল ক্যান্ডিডেট। তোমার নাম দিয়েছে? নাম দেয়নি নাকি এখন? নাম এখন দেয় না। তোমার প্রিপারেশন ভালো আছে, আমি আগেও তোমাকে বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করো তো, এটাও বলো তো, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং কারণ বায়ুমণ্ডলে যখন আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো বেশি পরিমাণ, যেমন কার্বন ডাইঅক্সাইড
ক্লোরোফ্লোরোকার্বন বা CH4 আর ওজন যে থাকা রয়ে সে কারণে যখন যে সানের যে লাইট রেডিয়েশন আসে তখন যে পৃথিবী সতহ থেকে পরাবর্তিত হওয়ার পরে এই গ্যাসগুলার কাজে মতলব পৃথিবী থেকে বায়ুমণ্ডল থেকে বাইরে যেতে পারে না, বায়ুমণ্ডলে থেকে যায়, যে কারণে পৃথিবীর যে টেম্পারেচারটা আছে সেটা ইনক্রিজ হয়ে যায়। এই পদ্ধতিটাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে কুনাল রয়েছে। কুনাল তবে কালকে নি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার কালকে 10টা থেকে স্যার? কালকে 10টা থেকে। আমাকে শুভনীল দে ছেলেটা অনেকবার বললো স্যার আমি মক ইন্টারভিউ দেবো, আজকে ক্লাসে নেই। আরে পড়ে আসতে হবে তো দিতে গেলে। কালকে কে আছে দাঁড়াও, আজকে শেষ হচ্ছে কাকে দিয়ে? কালকে 10টা থেকে হবে। ঠিক আছে, কালকে কয়েকজন আছো, কালকে নিয়ে নেবো। ঠিক আছে, ওকে।